আমি 90 ডিগ্রি প্লাস একটা দেখাইছি, 90 ডিগ্রি মাইনাস একটা দেখাইছি। সো গুরুত্বপূর্ণ বলতে এটা। এখন আমাদের বাকি আছে এই যে এটা আমি তোমাদেরকে করাবো। এই যে গ নম্বরটা, এডি সমান হাফ বিসি। তোমার না এটা দেখলে এটার সাথে একই মনে হতে পারে, কিন্তু না, পার্থক্য আছে। আমি বলেছিলাম তোমাদেরকে, যদি মধ্যবিন্দু একটা থাকে তবে আমরা বুঝে নিব এটা হচ্ছে 5-এর গ অথবা 19-এর গ। তোমাদের যারা 27-এর 19-এর গ, যারা 9-এর তাদের 28-এর, তাদের হচ্ছে 5-এর গ। আর যদি আমাদেরকে দেখে দুইটা মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু এরকম করে দুইটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু তখন উপপাদ্য 14। কিন্তু দেখতে একই, দেখো এটা সমান হাফ বিসি বা এরকম, আবার এটা সমান হাফ। হাফ দেখে আমরা ভাবি যে ও আচ্ছা এটা বুঝি সেইটা, কিন্তু না। এটা তাহলে কোন অঙ্কটা? এই 5-এর গ। এই 5-এর গটা হচ্ছে, আমি একটু দেখাই দিই, এই যে এই অঙ্কটাই হচ্ছে 5-এর গ, এই যে 11 নম্বর। আর তোমাদের এটা হচ্ছে 16 নং, মানে তোমাদের যেটা 27-এর যারা, তাদের বইয়ের মধ্যে 16 নং। সো এই যে বিডি সমান হাফ কেমনে বুঝলাম? দেখো একটা সমকোণ থাকবে, এবং এটা অবশ্যই আরেকটা মজার ব্যাপার, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। আর ওই যে আমরা যেটা করেছিলাম, আমরা সমকোণ না অন্য যে কোনো হইতে পারে, এইটা সমকোণ মাস্ট বি হবে। সো এটা যদি সমকোণ হয়, এই যে বিডি সমান হাফ এসি, এই যে দেখো এক সমকোণ, এবং ডি হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। তার মানে মধ্যবিন্দু কয়টা? একটা। কার মধ্যে আছে? অতিভুজের মধ্যে আছে। ঠিক আছে? সো চলো এইটা করলে এই 11 হয়ে যাবে, আবার তোমার এই 5-এর গ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো কিভাবে করতে হয় একটু দেখাই আমরা বইয়ের মধ্যে। এখানে কি কি বলা আছে আমাকে? এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একোণ এক সমকোণ। ত্রিভুজ আঁকার সময় আমাকে মনে রাখতে হবে এবং নোটটি ভালো করে খেয়াল করতে হবে যে একটা ত্রিভুজের একোণ এক সমকোণ মানে হচ্ছে ত্রিভুজটা আঁকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে মন চাইলেও একটা ত্রিভুজ এঁকে দিলাম এ বি সি, ডাহা মিথ্যে কথা, জীবন অঙ্ক মিলাইতে পারবে না। তাহলে একোণ এক সমকোণ মানে এটা এইখানেই হইতে হবে, সমকোণ মানে এইটা। সো এই জায়গা যদি ভুল করো, প্রথমে চিন্তি ভুল করো, তাহলে সবই গেল। আঁকা ভুল মানে সব ভুল। এবার বিসি তুমি যেটা খুশি দাও। এবার আমাকে বলে দিচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে ডি। এটা এখানে ফিক্সড রাখলে বিসি এ বি এ সি, বা এটা বি এটা সি একটা হবে, এ ফিক্সড রাখো, আর বিসির মধ্যবিন্দু ডি। সো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। চলো এটা দুইভাবে করা যায়। নর্মালি তোমাদের বইয়ে দেখবা একটু বিদঘুটে জটিল ভাবে আছে, আমি তোমাদেরকে খুব ইজি করে করাই দিব। ঠিক আছে? সো চলো আমরা জানি এটা করা মানে হচ্ছে আমাদের ওইটাও করা হয়ে যাওয়া। ঠিক আছে? 11 অথবা 16। রেডি? 1 2 3। তাহলে প্রথমে কি বলেছে? এবিসি ত্রিভুজের একোণ এক সমকোণ এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। চলো একদম সুন্দর করে ত্রিভুজটাকে আমরা এঁকে ফেলি। তা আমি একটা সুন্দর একটা সমকোণী ত্রিভুজ একটা চিত্রই নিয়ে নিব তোমাদের জন্য। এখান থেকে একটা শেপ নিব। ঠিক আছে? শেপটাকে কি রং নেওয়া যায়? আমি আচ্ছা একটা অরেঞ্জ নেই, বহুদিন অরেঞ্জ নেই না। ঠিক আছে? খুবই সুন্দর। বাহ, ব্যাস হয়ে গেছে। এইবার এই যে এই ত্রিভুজটা ব্যাস নিলাম। এবার একোণ এক সমকোণ, এই জায়গায় একটা কথা বলে দিছে। সো এই জায়গাটা হচ্ছে একোণ, মানে এটা এক সমকোণ 90 ডিগ্রি। এবার বিসি আমরা নর্মালি যদি এরকম করে দিয়ে দিলাম। এবার আবার বলে দিয়েছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। সো মধ্যবিন্দুটা আমি অনুমান করে জাস্ট এই জায়গাটায় ধরে নিচ্ছি। ঠিক আছে? এই মধ্যবিন্দুটা হচ্ছে ডি। ভালো কথা, দিয়ে দিলাম। এই হচ্ছে তথ্য। তো এইখানে যেহেতু মধ্যবিন্দু ডি আছে, এবার আমাকে প্রমাণ করতে বলেছে কি? আমাকে প্রমাণ করতে বলেছে এই জায়গা থেকে যে এডি সমান হাফ বিসি। তার মানে এডিকে, এই যে এডি সমান হাফ বিসি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি যদি তোমাকে এই জায়গাটা দেখাই, এই যে এডিকে, এডি হচ্ছে এই যে, অর্থাৎ এই যে সমকোণের যে শীর্ষবিন্দুটা, হ্যাঁ, যে সমকোণী এই যে একোণ এ যে শীর্ষবিন্দুর সাথে ওই যে ডি মধ্যবিন্দুর সংযোগ রেখাংশটা হবে এই পুরা অতিভুজটার অর্ধেক। অর্থাৎ পুরা অতিভুজটার অর্ধেক হচ্ছে এইটা, তা বা এটার দ্বিগুণ হচ্ছে ওই বিসিটা। এটাকে যদি এইভাবেও আমাকে বলে হাফ বিসি না বইলা আমাকে যদি বলে 2 এডি সমান বিসি, এটাও কি ভুল হবে? বা এটা কি আমি পারবো না? একই কথা, এখানে যদি বিসির অর্ধেক হয় তাহলে এডির 2 গুণ অবশ্যই বিসি পুরা হবে সমান, অর্থাৎ হাফও থাকতে পারে, আবার এইভাবে 2ও থাকতে পারে। এটা কোনো বিষয় না। শুধু আমি দেখব একটা মধ্যবিন্দু এবং মধ্যবিন্দুর সংযোগের মধ্যবিন্দুর সাথে এই যে শীর্ষবিন্দু এ সমকোণ যেটাকে আমি বুঝাইছি, এটার সংযোজক রেখাংশটা আছে কিনা এবং এইটা চাইছি কিনা, এই জায়গাটা দেখতে হবে। ওকে? তাহলে এখন এবিসির জায়গায় যদি হয় একটা পি কিউ আর একটা ত্রিভুজ, তখন আমি কি করব? ধরে নিচ্ছি পি কিউ আর, কিউ কোণ হচ্ছে এক সমকোণ, ধরে নিচ্ছি পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে আমাকে এবার প্রমাণ করতে হবে কি? নর্মালি আমার কাছে চাইবে পিএস সমান হাফ পি আর, অর্থাৎ কিউএস, পিএস না কিউএস, এই কিউএসটা সমান এই পি আর এর অর্ধেক, অথবা এই 2 কিউএস সমান এই পুরো পি আর, যেটাই চাক একটা চাইবে। আশা করি আমরা প্রশ্ন চিনতে পেরেছি।
ঠিক আছে, এবার আমরা আমাদের মূল কাজে যেতে পারি। 11 নং তো একই, সো আমরা একটু 11 নংটা দেখব। 11 নঙ্গে বলেছে এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ। খেয়াল করেছো, বিটাকে আবার এক সমকোণ, তখন বলেছে এ, তাহলে সমকোণের জায়গায় এ রেখেছি। এবার বলেছে বি এক সমকোণ হলে ডি হচ্ছে মধ্যবিন্দু, এরপরে বিডি সমান হাফ এসি। তাহলে চলো এটা কিভাবে আঁকবো, এই যে চিত্র এঁকে রেখেছি, তাহলে বি এই জায়গায় দিতে হবে। বি কোণ এক সমকোণ, খেয়াল করো এ কোণ এক সমকোণ, এই একটা কথা আমার পুরো চিত্র সবকিছু এলোমেলো করে দিল। সো বি, আর তাহলে বি বাদ দিলে এবার এসি, এবার এসির মধ্যবিন্দু হচ্ছে, তুমি যদি দেখো এই যে দেখো, এবার বলেছে ডি হচ্ছে অতিভুজ এসির মধ্যবিন্দু। খেয়াল করেছো, তাহলে অতিভুজ এসির মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এবার আমাকে কি প্রমাণ করতে বলবে দেখে তোমরাই বলো। নর্মালি আমাকে প্রমাণ করতে বলবে এই যে বিডিটা, ঠিক আছে, এই যে বিডি, এই বিডি সমান এই হাফ এসি, এই এসিটার অর্ধেক, অথবা আমাকে যদি বলে 2BD সমান এসি। দেখো এটা হয়ে গেল এসি, এটা হয়ে গেল বিসি। খেয়াল করেছো, তার মানে এটা হচ্ছে 9-এর যারা তাদের 11 নং, আর 10-এর যারা তাদের 16 নং, জিনিস একই। আর এটা হচ্ছে যারা 10-এর তাদের হচ্ছে 19-এর গ, আর যারা ক্ষত আমরা আগেই করাই ফেলছি, আর 20-এরও দুইটা, আমাদের 20 নং এর শেষ। সো আর যারা 5-এর গ হচ্ছে যারা 9-এ পড়ো, যারা 10-এ পড়ো 19-এর গ। সো আমি বুঝাইতে পারছি তোমাদেরকে বিষয়টা। চলো আমি এটা দেখাবো, এটা দেখাইলেই তুমি এটা পারবা। আমি দুইটাই তোমার জন্য এঁকেছি এবং সুন্দর করেছি, চলো আমি নিয়ে যাব এটাকে। আচ্ছা, তাহলে আমাদেরকে যেহেতু বলেছে বি কোণ এক সমকোণ, তাহলে এই জায়গায় বি আর এসি এবং ডি হচ্ছে এসির মধ্যবিন্দু। এখন বিশেষ নির্বাচন অবশ্যই অঙ্কনের পরে, মানে চিত্র আঁকার পরে বিশেষ নির্বাচন লাগবে আমাদের। তাহলে বিশেষ নির্বাচন মানে কি, প্রশ্নে যা আছে তাই। এই যে আমি ওরা বলে দিয়েছে এবিসি ত্রিভুজ, আমি এখানে এ বি সি একটা ত্রিভুজ এঁকেছি, মানে বিশেষ নির্বাচন হচ্ছে প্রশ্নে যা বলা আছে ওই জিনিসটাকে আমি জাস্ট সুন্দর করে উপস্থাপন করবো, আর কিছুই না। এখানে যদি বলতো যে কোনো ত্রিভুজ, তাইলে আমি নাম দিতাম। ওরা যেহেতু এবিসি বলে দিয়েছে, তা আমিও এবিসি দিয়েছি। ওরা ডি এসির মধ্যবিন্দু বলে দিয়েছে, আমিও দিয়েছি, তা আমি লিখেছি এবিসি। প্রশ্নে যা আছে আমি তাই লিখেছি। এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ, এই যে বিটা এক সমকোণ এবং ডি হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি। যেহেতু এটা প্রমাণ করতে বলছে বিডি সমান হাফ এসি, তাহলে এই বিডিটা অলরেডি আছে। এই বিডিটা, এই যে ডি যেহেতু মধ্যবিন্দু, এই বিডিটা অলরেডি আছে এই টানটা আমার, ঠিক আছে, কারণ যেই যে পয়েন্টগুলোর কথা বলা থাকে ওই পয়েন্টগুলো অবশ্যই থাকে। তো এই আছে, এখন একটু অঙ্কন করা লাগবে, অঙ্কন একটু ছোট। এখন অঙ্কনটা কি করা লাগবে, আমি আচ্ছা তাহলে আমি এই বিসির উপরেও একটা মধ্যবিন্দু নিব, মানে অঙ্কনটা করতে গেলে আমি মধ্যবিন্দু নিব। আচ্ছা কেন মধ্যবিন্দু নিব জানো, তোমাদেরকে ম্যাজিকটা বলবো আমি এখানে। আমরা উপপাদ্য 14 করেছি না, উপপাদ্য 14-এর কনসেপ্ট দিয়ে দ্রুত এটা করে ফেলতে পারবো, কারণ উপপাদ্য 14 হইতে গেলে দুইটা মধ্যবিন্দু লাগে। আর এই যে এখন যে অঙ্কটা করছে এটাতে একটা মধ্যবিন্দু, তাই দুইটা মধ্যবিন্দু আনলে উপপাদ্য 14 দিয়ে প্রমাণ করতে পারবো। সো বিসি এর উপর একটা মধ্যবিন্দু নিলাম, এই মধ্যবিন্দুটার নাম দিলাম ই, এবং এরপরে আমি ডিই যোগ করে দিলাম, বাস। তো এটাই লিখবো যে এইখানটায় আমি যেটা করেছি সেটাই আমি লিখব, বিসি এর মধ্যবিন্দু ই নেই, মধ্যবিন্দু ই নেই, নেওয়ার পরে এইবার ডিই যোগ করি, যেটা ছিল না সেটাই করলাম। এখন আমি জানি তোমরা অনেকে প্রশ্ন করবা, ম্যাম এই যে বিডি এটাও তো ছিল না, তো এটা কেন অঙ্কনে দিলেন না? বাবা এটা না থাকলেও ছিল। কেমনে? কারণ প্রশ্নে বলা ছিল ডি হচ্ছে মধ্যবিন্দু, এই ই মধ্যবিন্দু বা ই নামে কোনো কথা কি বলা ছিল? ছিল না, কিন্তু ডি এর কথাটা কিন্তু বলা ছিল। বলা ছিল মানে একটা বিন্দু, মানে বিন্দুটাকে যোগ করবো। আর যে বিডি আছে, বিডি সমান হাফ এসি বলা আছে, দেওয়া আছে, মানে এখানে সরাসরি টান দেওয়া নাই, কিন্তু এটা আমি বুঝে নিব যেটা আছে। যেটা দেওয়া থাকে বা যেই ক্লু থাকে সেই ক্লু অঙ্কনে দেয় না, যেটা না থাকে সেটাই অঙ্কন, নিজের প্রয়োজনে যেটা আমরা আঁকি, বা যেটা কোনো প্রশ্নে বলা নেই আমি আমার প্রয়োজনে নিজে আনলাম, ঠিক আছে। তো দিলাম আমি অঙ্কন। অঙ্কন শেষ হওয়ার পরে এইবার আমি যেটা করব এটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণ আমি নিলাম। প্রমাণের মধ্যে ধাপ 1-এ এইখানে কিন্তু বেশ কয়েকটা ত্রিভুজ আছে। তো ত্রিভুজটা কি? প্রথমে আমি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখানে একটা এ বি সি একটা ত্রিভুজ, এ ডি ই একটা ত্রিভুজ, আবার বিডিই একটা ত্রিভুজ, ডিসিই, এখানে কিন্তু মোট 4টা ত্রিভুজ আছে। একটা মানে ওইভাবে বলতে গেলে 5টা ত্রিভুজ, অনেক। এই একটা, এই একটা, এই একটা, আবার বড় একটা, আবার যদি বলি এইখান থেকে একটা। সো এখন আমি কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, যেন ত্রিভুজের নাম বলে দিব। সো ত্রিভুজের নাম কিভাবে বলবো? ধাপ 1-এর মধ্যে ত্রিভুজ এবিসি, মানে বড় ত্রিভুজটা নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, তো বড় ত্রিভুজের মধ্যে মধ্যবিন্দু আছে কোথায় কোথায়, কোন কোন বাহুর মধ্যে মধ্যবিন্দু? কেন? কারণ মধ্যবিন্দু আনলে তুমি উপপাদ্য 14 দিয়ে এটা প্রমাণ করতে পারবে। উপপাদ্য 14-র মধ্যে বলা ছিল কিন্তু আমাদের মনে থাকার কথা ওইটা, যে যদি কোনো ত্রিভুজের
দেখো যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ থাকে, দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ দৈর্ঘ্যে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, মনে আছে? সো আমরা ওই কনসেপ্ট কাজে লাগাবো। তাহলে এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু ই, যদিও এটা ছিল আর এটা আমি নিছি, কিন্তু মধ্যবিন্দু তো হয়েছে। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি বাহু দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে কত? এবি এসি যেটা প্রথমে বলছি ওইটা বলবো ডি, আর পরেরটা কত? ই। তাহলে দুইটা বাহুর মধ্যবিন্দু ডি এবং ই। তাহলে আমরা উপপাদ্য 14 থেকে জানি, যদি মানে ত্রিভুজটা এবার আমি এইভাবে চিন্তা করব, মানে একটু বাঁকা, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, মানে সবসময় যে সোজা থাকবে ব্যাপারটা এরকম না। এই যে খেয়াল করো, তাহলে ত্রিভুজটাকে যদি তুমি এইভাবে করে চিন্তা করো, এটা একটা মধ্যবিন্দু, তাহলে এই এবি বাহুটা আর এই ডিই বাহুটা, এই যে দুইটা বাহু আমি দেখতে পাচ্ছি, এই দুইটা অবশ্যই সমান্তরাল। কেন? কারণ উপপাদ্য 14 তুমি উল্টাইলেই দেখবা এইটা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই যে দুইটা বাহু, এটা বাহু আর এটা বাহু, এসি বাহু আর বিসি বাহু, এই দুইটা মধ্যবিন্দু ডিই, এদের সংযোজক রেখাংশ দৈর্ঘ্যে এই বাহুটার সমান্তরাল, দেখা যাচ্ছে সমান্তরাল, এবং এটার অর্ধেক এটা। ঠিক আছে? তা আমি সমান্তরাল নিয়ে এই কাজ, আমার অর্ধেক নিয়ে তো কাজ না, আমার কাজ হচ্ছে এইখানে, আমার এইখানে কাজ না, কিন্তু এটার একটা সমান্তরাল তো আমি প্রুফ করতে পারলাম। ঠিক আছে? সো সেই হিসেবে আমি যদি নিচে লিখে দেই এই জায়গার মধ্যে যে হ্যাঁ, এটা আমি যদি এখান থেকে লিখি এবি সমান্তরাল ডিই, এইখানে তোমাকে কেন লিখলা এটা এবি সমান্তরাল ডিই কোন হিসেবে লিখলা? ওই যে উপপাদ্য 14 কনসেপ্ট লিখে দিবা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ দৈর্ঘ্যে তৃতীয় বাহুর সমান্তরাল। এই যে তাহলে দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ এই তৃতীয় বাহুর সমান্তরাল, তো সেই হিসেবে আমি যেটা লিখেছি এটা উপপাদ্য 14, ওইটাই লিখেছি আমি। ওকে, ধাপ 1 শেষ। এবার যদি আমি একটু ধাপ 2-এ চলে যাই, এই যে মানে আমি আস্তে আস্তে করে এটা ব্যবহার করবো আর কি, এই জন্য লেখা ধাপ 1 2 দেওয়া এরকম। সো ধাপ 2-এর মধ্যে আমি কি একটু খেয়াল করব, এই জায়গাটার মধ্যে আমি তোমাকে একটু নীল রং করে এই যে দেখাই, দেখো তো, এই যে এবিটা বিসি বাহুর উপর কি লম্ব না? হ্যাঁ, কেন? কারণ বিকোণ হচ্ছে এক সমকোণ। একটু খেয়াল করো, এই বিকোণটা প্রশ্নেই বলা আছে এক সমকোণ। সমকোণ মানেই তো যদি একটি বাহুর উপর আরেকটি বাহু লম্বভাবে ছেদ করে বা লম্বভাবে একটা আরেকটাকে ছেদ করে, তখন ওই জায়গায় 90 ডিগ্রি কোণ ক্রিয়েট হয়, তাই না? সো এটার উপর যদি এটা দাঁড়িয়ে থাকে লম্বভাবে, তার মানে এটা 90 ডিগ্রি মানে এটার উপর এটা লম্ব, 90 মানে লম্ব, লম্ব মানে 90। ঠিক আছে? সো ধাপ 2-এর মধ্যে আমি যদি এটা লিখি এই জায়গার মধ্যে যে এবি লম্ব, কার উপরে লম্ব? যে লম্ব তাকে আগে লিখবো, যার উপরে লম্ব তাকে পরে লিখবো, মানে ভূমিটা এবি লম্ব বিসি। কেন? ব্যাখ্যা দিয়ে দাও। ব্যাখ্যা হচ্ছে বিকোণ এক সমকোণ। সো সমকোণ বা লম্ব একই কথা। তাহলে এবি যদি বিসির উপর লম্ব হয়, তাহলে ডিইও তো বিসির উপরে লম্ব। দেখো তো, এই যে কারণ তারা সমান্তরাল, সমান্তরাল হওয়ার জন্য এই যে দেখো এইটা আর এটা সমান্তরাল, আমরা কিন্তু উপর থেকেই প্রমাণ পেয়েছি, এবং আমরা এমনিও দেখতেও পাচ্ছি সমান্তরাল, আবার দেখতেও পাচ্ছি যে এই বিসির উপর একই ভূমির উপর দুইটা সমান্তরাল সরল রেখা যদি থাকে, দুজন যদি সমান্তরাল হয়, তাহলে উভয়ই কিন্তু ওই বাহুটার উপরই, ওই ভূমিটার উপরই লম্ব হিসাবে দাঁড়িয়ে আছে। তার মানে এই বিসির উপরে এটাও লম্ব, এই বিসির উপর ডিইও লম্ব। সো আমি যদি এখানে লিখি যে এইখানে ডিই লম্ব বিসি, এটাও কি আমার পাপ হবে, দোষ হবে না? এটা কোত্থেকে পাইছি? এটা ধাপ 1 হতে। কেমন? এই যে ধাপ 1, এই যে সমান্তরাল হওয়ার কারণে এটা নিতে পারছি আমি। ঠিক আছে না? এটা নিতে পারতাম না। সো ধাপ 1 হতে পাই। ওকে, আমি দিলাম ধাপ 1 হতে। তাহলে এটাও লম্ব এটার উপর, এটাও লম্ব এটার উপর। তো যদি কোনো বাহু লম্ব হয়, ওই জায়গায় কিন্তু 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে এটা যদি লম্ব, এটা লম্ব দিয়েছি কোত্থেকে? এটা লম্ব দিয়েছি সমান্তরাল হওয়ার কারণে, কারণ একই ভূমির উপর যদি দুইটা বাহু সমান্তরাল থাকে, তাহলে ওই দুইটা বাহুই কিন্তু ওই ভূমির উপর লম্ব। ঠিক আছে? সো যেহেতু এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাই লম্ব। আর লম্ব হওয়া মানে এটা 90 ডিগ্রি ছিল বলে লম্ব বলছি, আর এটা লম্ব বলে 90 ডিগ্রি বলতে পারি। সো এই কোণটাও হচ্ছে তোমার 90 ডিগ্রি। একটু যদি দেখাই আমরা, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমি যদি লিখি ডিই বি কোণ ইকুয়াল ডিই সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি, আমার কি দোষ হবে? না। সো আমি যদি এটা একটু এখানে লিখি ডিই বি কোণ ইকুয়াল ডিই সি কোণ ইকুয়াল এক সমকোণ অথবা 90 ডিগ্রি, আমরা যেটাই লিখি না কেন কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো আমার মোটামুটি ধাপ 2 শেষ। আমি এখানে প্রমাণ করে রেখে দিলাম যে এই দুইটা কোণ, এই যে এটাও 90 এটাও 90। কেন? কারণ এটা লম্ব, সো লম্বর এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি।
ব্যাস ধাপ 2 শেষ। এবার যদি আমি একটু ধাপ 3-এ চলে যাই, ধাপ 3-এর মধ্যে এবার আমি যদি দেখি এখানে দুইটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা করব। তোমরা তো সর্বসমতা বুঝে গেছো, সর্বসমতার 3টা শর্ত তোমরা জানো। চলো দেখি কি কি করা যায়। বিডিই সিডিই দুইটা ত্রিভুজের নাম লিখবো আমরা, ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ সিডিই, এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা করব। চলো তো দেখি দুইটা ত্রিভুজের মধ্যে কি কি আছে। এই দুইটা ত্রিভুজের এই বাহুর মধ্যে আছে বিই আর এই বাহুর মধ্যে সিই। দেখো তো বিই আর সিই সমান কিনা। কেন? কারণ আমরা অঙ্কনই করছিলাম ইটাকে মধ্যবিন্দু ধইরা। আমরা জানি যে কোনো বাহুর মধ্যবিন্দু ওই বাহুটাকে সমান দুইটা ভাগে ভাগ করে দেয়। তাহলে সেই হিসেবে এই ত্রিভুজের বিই বাহু এই ত্রিভুজের সিই বাহু সমান। আমি কিন্তু একদমই ভুল লিখি নাই। তার মানে বিই সমান সিই, এই বাহুর বরাবর এই বাহু, এই ত্রিভুজের বরাবর এই বাহু। এখন কেমনে লিখলা? কারণ হচ্ছে ই বিসি বাহুর মধ্যবিন্দু, অথবা আমরা এইভাবেও বলতে পারি, ই না বলে আমরা বলবো অঙ্কন অনুসারে, কারণ আমরা অঙ্কনটাই করেছিলাম মধ্যবিন্দু ধইরা, অঙ্কনানুসারে। ঠিক আছে, অঙ্কনটাই করেছিলাম মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে দুই ভাগে ভাগ করে দিছে। ভালো কথা। এইবার এই যে ডিই, এই বাহুটা এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু। তাহলে ডিই সমান ডিই মানে সাধারণ বাহু, মানে দুইটার মধ্যেই ডিই আছে। তাহলে ডিই সমান ডিই, এটা হচ্ছে সাধারণ বাহু। এই দুইটা আমার কাছে আগেই ছিল। এইবার ধাপ 2-এর মধ্যে তুমি দেখো তো, এই যে ডিই বি কোণ সমান ডিই সি কোণ, এই যে ডিই বি কোণ, এই যে এই কোণটা আমি একটু নীল রং করি, আর এই যে এই কোণটা, এই ডিই বি কোণ, দেখো এখন এই কোণ আর এই কোণ দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আসে, তাহলে তাকে আমি সর্বসমতার শর্ত বলতে পারি বাহু কোণ বাহু। তাহলে এই কোণটার এই কোণটা যে সমান, এটা তো আমি ধাপ 2-এই পাইছি। সো এখন এই বাহু আর এই বাহু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আর এই কোণ আর এই কোণ ধাপ 2-এ পাইছি। তাহলে বাহু কোণ বাহু দিয়ে কি আমি বলতে পারি না ত্রিভুজ দুইটা সর্বসম? এরপরে যা লাগবে আমি তা প্রমাণ করব। সর্বসমতা কেন করেছি? সর্বসমতা করি তো আমরা বাড়তি সুবিধাটা পাওয়ার জন্য, তাই না? সো আমি কি এটা বললে ভুল হবে? কখনোই না। সো চলো দেখে দেখে লিখে ফেলি এখান থেকে। এই যে এখান থেকে কি লিখবো? ডি ই বি কোণ সমান ডি ই সি কোণ। ঠিক আছে, এখন এটা কি লিখবো? অন্তর্ভুক্ত, কারণ এরা হচ্ছে মাঝামাঝি অবস্থিত, অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইটা কোত্থেকে লিখলা? এই যে ডিই ডিই, এটা হচ্ছে ধাপ 2 হতে। ঠিক আছে, সো প্রত্যেকটার ব্যাখ্যা আছে। তার মানে কি ত্রিভুজ দুইটা সর্বসম, এটা লিখলে কি আমার দোষ হবে? না। তাহলে ত্রিভুজ বিডিই সর্বসম, ত্রিভুজ সিডিই। এখন সর্বসমতার তো 4টা সূত্র, তার মধ্যে কোনটা নিয়েছি? নিয়েছি বাহু কোণ বাহু। দ্যাটস ইট, হয়ে গেল। এখন আমার টার্গেট কি? এইটা সর্বসমতা তো এমনিই করতে পারতাম, কিন্তু এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য তো সর্বসমতা করেছি। তাহলে সেই সুবিধাটা কি? সেই সুবিধাটা হচ্ছে এই বাহু পায়ে গেছে, এই বাহু পায়ে গেছে, এই কোণ পায়ে গেছে, এই কোণ পায়ে গেছি, 3টা 6টা পায়ে গেছে। তাহলে আরও বাকি 3টা 6টা সমান বলতে পারবো, এজন্যই তো সর্বসমতা করছি। কিন্তু সবগুলি কি আমার দরকার? না। আমার উদ্দীপকের দিকে তাকাবো, বিডি সমান এসি, এই যে বিডি, এই বাহুটা দরকার, এই লাল বাহুটা। তাহলে এই লাল বাহু এই ত্রিভুজের বাহু, তাহলে এটার সাথে আবার এদিকেরও একটা এইটাও হবে, এই সিডি এটাও একটা বাহু, তাই না? এটা দিলে কি দোষ হবে? এই সিডিও তো একটা বাহু, তাই না? এই ত্রিভুজের বাহু এই সিডি, আর এই ত্রিভুজের বাহু বিডি। তাহলে কি আমি বলতে পারি বিডি সমান সিডি? এইটাই দরকার। কেন? কারণ এই বাহুটার সাথে এই বড় বাহুটা সম্পর্ক আছে, এই বাহুটা আসলে ওই বাহুতে যেতে পারবো। সো বিডি সমান সিডি। আমি যদি এখানে লিখে দিই বিডি সমান সিডি, এটা কিন্তু সর্বসমতা কইরা পাইলাম। আচ্ছা, এটা গেল ধাপ 3 আমার শেষ। এবার যদি আমি আর একটু তোমাকে দেখাই দিই ধাপ 4-এর মধ্যে, আমরা জানি এই যে তুমি দেখতে পাচ্ছ কোন ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই যে অর্ধেক, এই যে সিডি, একটু খেয়াল করো, এই অর্ধেক এই পুরা এসি বাহুটার অর্ধেক না? আমি যদি বলি সিডি সমান পুরা এসির অর্ধেক, আমার কি দোষ হবে? কখনোই না। আমি যদি তোমাকে বলি এটার অর্ধেক অংশ কাইটা যদি বলি এই অর্ধেকটা হচ্ছে এই পুরা কলমটার অর্ধেক, আমার কি দোষ হবে? এই অংশটা কলমের অর্ধেক না। তাহলে আমি এখান থেকে বলবো, এটা তো বলেছি বিডি আর সিডি সমান, তাহলে আমি যদি বলি এই সিডিটা এই পুরা এসির অর্ধেক, আমি তো এটা বলতেই পারি না? তাহলে এই সিডি হচ্ছে এসিটার পুরা অর্ধেক। তাহলে সিডির পরিবর্তে কারে লিখতে পারি? এই যে সিডি সমান বিডি, ধাপ 3-এই তো পাইলাম। তাহলে এই সিডির পরিবর্তে এখন যদি আমি বিডি লিখি, বিডি সমান হাফ এসি। দেখো তো প্রশ্নে যা চেয়েছে, এই যে লাল রং, বিডি সমান হাফ এসি, আমিও প্রুফ করতে পারছি কিনা? পেরেছি। সর্বসমতা সবাই পারো, শুধু আমি সর্বসমতাতে কেন এটা করলাম? কারণ এই যে লাইনটা,
এই যে অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা পাওয়ার জন্যই আমাকে আলটিমেটলি এই যে এই কাজটা করা লাগছে। আর এই সমান্তরাল না পাইলে এটা করতে পারতাম না, এটা না আসলে এই কোণও আমি পাইতাম না। ঠিক আছে, এই জন্যই আমার মূলত করা লাগছে। তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখন এটা আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক 5-এর গ অথবা 19-এর গ তোমরা নিজেরাই করতে পারবা। এটা কিন্তু তোমার বইয়ে দেখবে অন্য সিস্টেম অনেক বড় আরো বিদঘুটে করে করা, আমার ভালো লাগে না। আমি উপপাদ্য 14 দিয়া করতে আমার ভালো লাগছে, কারণ উপপাদ্য 14 হচ্ছে এই যে এইভাবে করে সমান্তরাল সমান্তরাল সরল রেখা, মানে হচ্ছে একই ভূমির উপর যদি দুইটা সমান্তরাল রেখা থাকে এবং রেখাদ্বয় যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই তার ওই ভূমির উপর লম্ব, এবং সেই হিসেবে আমি বলেছি এটা সমান্তরাল, তাহলে এবি বিসির উপর লম্ব, কারণ বি কোণ এক সমকোণ। আবার ডিইও লম্ব, কারণ কি ধাপ 1 প্রমাণ থেকেই পাইছি। ওরে লম্ব বলছি, ও বি কোণ এক সমকোণ দেখে লম্ব বলতে পারি, কিন্তু ওরে লম্ব বলছি ধাপ 1-এর অনুযায়ী। দুইটা সমান্তরাল সরল রেখা একটা ভূমির উপর থাকলে অবশ্যই তারা প্রথমটা যদি লম্ব হয় দ্বিতীয়টা লম্ব হবে। ঠিক আছে, মানে প্রথমটা যা আছে ওটাও তাই হবে। সো এটা দিলাম, দেওয়ার পরে তার লম্ব আছে মানে তো এটা কোণ আছে এখানে এক সমকোণ। এবার ধাপ করছি, আস্তে আস্তে হয়ে গেছে। তোমরা নিজেরাও করবা, নিশ্চয়ই পারবা। তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক। চলো তো এটা কোথায় কোথায় কতবার আসছে একটু দেখতে চাও? সিকিউটা একটু দেখি। ওই যে হাফ দেখলি থামবা, এটা না, এটা কেন না বলতে পারবা? তুমি সবার আগে তাকাইবা মধ্যবিন্দু দুইটা আছে, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে উপপাদ্য 14। আচ্ছা, মধ্যবিন্দু নাই, একটা আছে। এই যে দেখো তো, আগের একটা পি মধ্যবিন্দু আছে, আবার একটা এল মধ্যবিন্দু আছে, দুইটা মধ্যবিন্দু আছে মানে উপপাদ্য 14। তাহলে এটাও না। যদি এবার আরেকটা দেখি আমি, এটাও না, হাফ দেখলি থামবো আমরা। হ্যাঁ, এই যে এটা না, এটাও হচ্ছে এই যে মধ্যমা আছে মানে তিনটা মধ্যমা আছে মানে মধ্যবিন্দু আছে। সো আবার এখানে এই সমান্তরাল বলছে, তার মানে এটা উপপাদ্য 14। এটাও না। আমার দরকার হচ্ছে কত? 19-এর গ অথবা সরি কি এটা 11 অথবা 16। ঠিক আছে, এটাও না, এটাও উপপাদ্য 14। ঠিক আছে, এটাও উপপাদ্য 14, এটাও আমার না। তাহলে আমার কোনটা গো, আমার কোনটা গো? হ্যাঁ, এটাও না, এটাও উপপাদ্য 14। ঠিক আছে, এটাও না। তাহলে তুমি কোথায়? তবে তোমার এই যে এটাও কিন্তু উপপাদ্য 14, যদিও এটা অর্ধেক করবা, কারণ সমান্তরাল বলছে এবং দুইটা মধ্যবিন্দু আছে। এটা অর্ধেক, এটা ওই যে ধাপ 1 ধাপ 2 আর করা লাগবে না, কারণ ওই ডিই এই যে এরকম ডিই সমান হাফ বিসি চাই নাই। সো এটা মানে ধাপ 1 পর্যন্ত করলেই হয়ে যাবে। এইটা দেখি, পি কিউ সমান হাফ এসি, না মধ্যবিন্দু 3টা আছে, তার মানে এই পি কিউ মধ্যবিন্দু, এটাও 14, এটাও না। তাহলে কোনটা? এই যে এটাও উপপাদ্য 14। এবিসি এর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ দৈর্ঘ্যে তৃতীয় বাহুর সমান্তরাল বা অর্ধেক, এটা পুরো বাংলা কথা, এটাও 14। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক কোথায়? তুমি কি নাই? এই যে এটাও কিন্তু উপপাদ্য 14। কেমনে? এই যে দুইটা মধ্যবিন্দু আছে, হ্যাঁ, এটাও উপপাদ্য। ওরে বাবা, বহুবার আসছে উপপাদ্য 14, খেয়াল করেছো? এই যে দেখো মধ্যবিন্দু, খেয়াল করেছো দুইটা। এগুলো আশা করি তোমরা পারবা, এগুলো করে ফেলবা। ঠিক আছে, হে খোদা তুমি কোথায়? তোমায় কেন খুঁজে পাচ্ছি না, বহুবার আসছে। এই যে দেখো, এই যে দুইটা মধ্যবিন্দু আছে ইএফ, এখানে সমান্তরাল এবং ইএফ মধ্যবিন্দু। ঠিক আছে, সো এইটা 14। এই যে পেয়েছি, এইটা হচ্ছে 16 নং অথবা 19-এর গ, আর যারা 9-এ পড়ো তাদের 11 নং অথবা 5-এর গ। কেমনে বুঝলাম? দেখো, এবিসি বিকোণ এক সমকোণ, একটা সমকোণ, এবং বিএফ সমান হাফ এসি, বিএফ। আচ্ছা, বিকোণ সমকোণ হলে ত্রিভুজ আঁকি আমরা, বি এ সি। এবার বলেছে এই এসির অর্ধেক হচ্ছে বিএফ, তাহলে এই এসিটার অর্ধেক বিএফ, এফ তো নাই এখানে, তাহলে এফ মধ্যবিন্দু দুইটার কথা বলছে না একটার কথা বলছে? একটা মধ্যবিন্দুর কথা বলছে, তাহলে এসির মধ্যবিন্দু এফ। এই বাস, এটাই তাহলে 16। ঠিক আছে, তার মানে আমরা যতক্ষণ ধরে করলাম এই যে একটা পাইলাম, কেন? কারণ মধ্যবিন্দু একটা, এর উপরেই কিন্তু আবার মধ্যবিন্দু দুইটা দিয়ে কাজ করছি। ঠিক আছে, সো এরকম একটা উদ্দীপক দিয়ে দুইটাই কিন্তু চাইতে পারে তোমার কাছে, দুইটা, এবং দেখলে তুমি ঘাবড়ায় যাইবা, অতএব ঘাবড়ায়ও না। ঠিক আছে, দেখি আরো আছে কিনা। হ্যাঁ, এই যে একটা পাওয়া গেছে, এই যে এটাও কিন্তু 16 নং অথবা 19-এর গ। কেন? এই দেখো, পি কিউ আর এর পিকোণ এক সমকোণ, কিউ আর এর মধ্যবিন্দু এস, একটা মধ্যবিন্দু আছে, তার মানে এটা 16 বা 19 মাত্র করাইলাম। ঠিক আছে, হোমওয়ার্ক এটা করবা তোমরা। তাহলে দুইটা পাইছি আমি। আমি যদি আরো দেখাইতে চাই তোমাকে, আর আছে না? আর নাই, তাহলে এই দুইটাই আমরা পাইলাম। সো আমি বলবো এই দুইটা তোমরা অবশ্যই করবা। ঠিক আছে, সো আমরা ভালো থাকি, এইটা শেষ, পরে আবার আরেকটাতে যাচ্ছি।